আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে ডিজিটাল আধুনিক প্রযুক্তির সমন্বয়। সেই কাজটিকে সহজ করে দিতে কালার মোশন ইভেন্টস ও মাল্টিমিডিয়া রয়েছে আপনার সাথে। আমাদের সেবাসমূহ: নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, ন্যারেশন সহ নৃত্যালেখ্য তৈরি, নৃত্যনাট্যের জন্য অডিও ও এলইডি ভিজুয়াল তৈরি, পোস্টার ডিজাইন, ভার্চুয়াল কার্ড ডিজাইন, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। স্বাগত জানাই প্রিয় দর্শক কেটিভি স্টুডিও আড্ডাতে। অতিথি নাজিম শাহরিয়ার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাজিম শাহরিয়ার শুধু না, কবি নাজিম শাহরিয়ার। আচ্ছা, উনি আমাদের উপস্থিত আছেন স্টুডিওতে আজ। ওনার সঙ্গে আলাপচারিতা হবে সাহিত্য নিয়ে, কবিতা নিয়ে, বাংলাদেশের এই সময়ের আমরা যারা কবি সাহিত্যিক যারা রয়েছেন তাদেরকে নিয়েও কিছু কথাবার্তা বলবো, নানান বিষয় আলোচনা হবে। তো চলুন আমরা সরাসরি নাজিম শাহরিয়ারের কাছে চলে যাই। নাজিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আচ্ছা, তো কেমন কাটছে দিনকাল? দিনকাল কেমন কাটছে সেটা বলার আগে প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই আমাকে তোমার স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। তুমি নিজেই একজন গুণী ব্যক্তি, আর যদিও তুমি অন্য ক্ষেত্রের নক্ষত্র। আর আমি প্রশ্ন করেছিল যে কেমন আছি। দিনকাল বললে দিনকাল তো কারোই ভালো নেই, সেই হিসাবে যতটুকু যেভাবে আছি এটাকেই ভালো বলি, আলহামদুলিল্লাহ বলি। আসলে হয়েছে কি যে সময়টা তো পরিবর্তনশীল, সব সময় আমাদের আবর্তিত হচ্ছি আমরা, এর মধ্য দিয়ে কখনো ভালো, কখনো খারাপ, কখনো আনন্দে থাকবো, কখনো হাসিতে থাকবো, এইভাবেই। আর আমাদের কাছে হয় কি যে জীবন থেকে সময়টা তো চলে যাচ্ছে, পাস করছে। হ্যাঁ, আমরা জানি যে আমরা একটা পরিণতির দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তো আমাদের তো পৃথিবীতে কিছু রেখে যাওয়ার ব্যাপার আছে। তো আমরা যারা শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা নিয়ে কাজ করছি, সেখানে আপনারা কিন্তু একেবারে প্রথম সারির দিকে আছেন। কারণ আপনার কলম থেকে যদি কিছু না বের হয় তাহলে কিন্তু আমরা অ্যাডভান্স হতে পারছি না। সেটি আমি গান করি, সেটি নাচ করি বা নাটক করি, সাহিত্যিকরা যদি লেখা বন্ধ করে দেয়, কবিরা যদি লেখা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু শেষ সব, তাই না? তো সেই জায়গায় আপনি কবি নাজিম শাহরিয়ার, সেইখান থেকে আপনি একটু বলেন যে কবিতা লেখাটার ভাবনা কিভাবে আপনার মাথায় আসলো আসলে? এখন কবিতার ভাবনা আসলে অনেকে বলে যে মানুষে প্রেম করে, প্রেমপত্র লিখতে লিখতে কবি হয়, কিন্তু আমার চেতনাটা ছিল হচ্ছে
একুশের চেতনা। 21-এ তোমরা মনে আছে কিনা, 21শে ফেব্রুয়ারিতে 69 সালে, সেই সময় আমি ঢাকায় ছিলাম, তখন থাকতাম। তো ঢাকায় বিভিন্ন জায়গা থেকে লিটল ম্যাগাজিন বেরোতো, আর সবাই কবিতা দিত। রাত জেগে আমিও তাদের আমার বন্ধুবান্ধবের সাথে সেই পত্রিকা বের করছি, বিক্রি করছি, সেই ঘুরে ঘুরে। কিন্তু আমার কোনো কবিতা ছিল না, লিখতাম না। কিন্তু সেই থেকে মনের ভিতরে একটা দানা বাঁধে যে আমিও লিখব, এবং লেখা শুরু করি। এবং শুরু করার সাথে সাথে আমি মানে একটু দ্রুত মনে হয় এগিয়ে যাই, সম্পর্কিত হয়ে পড়ি বড় বড় কবিদের সাথে। সেখানে প্রথমেই যদি বলা যায়, কবি হাসান হাবিব, ওনার সঙ্গে পরিচয় হওয়ার পরে ওনার দৈনিক বাংলায় উনি আমার এত কবিতা ছাপলেন, কয়েকদিনের ভিতরে আমি পরিচিত হয়ে গেলাম। তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, এবং সেখান থেকে আমি শামসুর রহমানের সঙ্গে একটা ঘনিষ্ঠতা, এবং হাসান হাবিবকেও যেমন আমি আমার পুরো কবিতার খাতা পড়ে শোনাইছি, ওনাকেও শোনাইছি। এবং আরেকজন ছিলেন শহীদ কাদরী, আচ্ছা, ওনাকেও বসে, তখন জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়ন্তদা উনি ছিলেন, আমরা তিনজনে এক জায়গায় বসে আমার কবিতা আমি শোনাইছি, সবাই পছন্দ করছে। আচ্ছা, একটা বিষয় আমি একটু হাসান হাবিব সম্পর্কে আপনার একটা মজার অভিজ্ঞতা আছে, আমরা জানি, সেটি আমরা একটু পরে শুনবো। আপনি তার আগে বলেন যে আপনি যে কবি হয়ে ওঠা, আপনার প্রথম কবিতা 21কে নিয়ে, হ্যাঁ, সেই জায়গায় এইখান থেকে আমরা জানি যে আপনার পারিবারিক বিষয়ও কিন্তু আপনার বড় ভাই একজন কবি ছিলেন, আমার যদি জানতে ভুল না হয়, নাজিম মাহমুদ সাহেব। তো সেখান থেকে কি কোনো ইন্সপিরেশন আপনি পেয়েছেন, বা এরকম কিছু কি, ওরকম কোনো অ্যাটমসফিয়ারের মধ্যে কি আপনি ছিলেন, বা এই কারণেই আগ্রহটা, এরকম কোনো বিষয়? ঠিক তা না, কারণ ওটা যদি হিসাব করতে হয় তাহলে আমার বাবাও কবি ছিলেন। আচ্ছা, আমার বাবা যদিও লয়ার ছিলেন, হ্যাঁ, কিন্তু উনি কবিতা লিখতেন। আপনার বাবা সম্পর্কে তো আরো একটা ব্যাপার আছে যে উনি কিন্তু এই সাবকন্টিনেন্টের রাজনীতিতে একটা বড় ব্যাপার, হ্যাঁ, সেটা যদি একটু আমাদেরকে একটু শেয়ার করেন। হ্যাঁ, উনি 1954 সালে এই পূর্ব বাংলার স্পিকার ছিলেন। আচ্ছা, তো তখন আমি কত বছর, 5 বয়স আমার। তো বাবা কবি ছিলেন, বড় ভাই যেটা করছেন, ওই সময় আমি ছোট ছিলাম, ওনাদের একটা সংগঠন ওনারা করছিলেন, যে আজ অবধি বাংলাদেশে অত বড় সংগঠন হয়নি। নাম ছিল সন্দীপন, যেখানে আমার বড় ভাই নাজিম মাহমুদ, মুস্তাফিজুর রহমান স্যার, যদিও উনি ভিন্ন কমার্স কলেজের প্রফেসর ছিলেন, তারপরে আবু বকর সিদ্দিক, উনি কবি ছিলেন, তারপর সাধন সরকার তো গানের উনি ছিলেন, তারপর গুরু বলে একজন বাম রাজনীতি করতেন, তিনিও ছিলেন বড় ভাইদের বন্ধু। তো ওই সময়টা ওই হাসান আজিল্লক ছিলেন। ওই সময়টা আমি ছোট, আমি বিভিন্ন অনুষ্ঠানে গেছি, দেখছি, এবং সেই সময় তাদের যে মানে তাদের যে যেসব লেখালেখি, যেসব ছিল, এটার এসে ঢাকায় কবি হাফিজুর রহমান মনে হয়, খুব সময়, সরি আমি এই মুহূর্তে, উনি দাওয়াত করলেন, পুরো সন্দীপনকে দাওয়াত করলেন। আমিও তখন সেই সাথে গেছিলাম ঢাকায়, বিশাল অনুষ্ঠান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এটা হয়েছিল। তো আমি, ওনারা সবাই জানেন যে সন্দীপন একটা ফ্যাক্টর, একটা ব্যাপার, এবং সেটা খুলনার জন্য একটা গর্ব। আমি জানি না খুলনা কেন, এটি সন্দীপন আমি যতদূর জানি যে সারা বাংলাদেশে একটা মানে আলোড়ন সৃষ্টিকারী সংগঠন ছিল। এবং তোমার মনে আছে ওই সময় আমার বড় ভাই নাজিম মাহমুদ যেমন একটা গানের বই বের করছিলেন, বইয়ের নাম চেতনার সৈকতে।
এবং এর সুর স্বরলিপি সহ এটা সাধন সরকার। সাধনরা আরও দিছিলেন ওই আবু বকর সিদ্দিকীর গান, যার একটা গান তো হিট করে গেছিল, ব্যারিকেড বায়োনেট বেড়া বেড়াজাল, গানটা। হ্যাঁ, খুব নাম করা। হ্যাঁ, এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটি এটা ব্যাপক প্রচারিত গান, হতো। হ্যাঁ। তা এবং নাজিম মাহমুদ ওনার গানও প্রচুর গান, যেগুলো বিপ্লবী গান উনি লিখেছেন। প্রেমের গানও ছিল। তা তুমি যেটা প্রশ্ন করলা যে কোনো প্রভাব ওখান থেকে আসছে বলে আমার মনে হয় না। এটা আমার নিজের থেকে মনে হয়েছে, নিজের থেকে একটা চেতনা বোধ আসছে সেখান থেকে। মানে আপনার এই যে এত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে ওঠা বসা, মানে তাদের প্রভাবটা আসলে অতটা আপনার ভিতরে কাজ করেনি, আপনার ভেতর থেকে একটা স্পৃহা এসেছে, লেখার বা চেতনা বোধ কাজ করেছে, সেখান থেকে বোধহয় আপনার জার্নি। সেটাই। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাইছি যে এই যে আপনি কবিতা লিখছেন, হ্যাঁ, আপনি কবিতা লিখছেন, অসংখ্য মানুষ কবিতা লিখছে, আপনার কি মনে হয় যে এই কবিতা সমাজ পরিবর্তনে, দেশ পরিবর্তনে, জাতি পরিবর্তনে, মানুষের মননশীলতা পরিবর্তনে কোনো প্রভাব রাখে কিনা? অবশ্যই রাখা উচিত। উচিত আমি বলছি না, আমি বলছি রাখে কিনা, আমি সরাসরি প্রশ্ন করেছি। না, রাখে কিনা, উচিতটা আমি এই জন্যই বললাম যে এটা রাখা উচিত, এবং রাখে তো বটেই। তাহলে আমার নজরুলের বিভিন্ন বিপ্লবী কবিতা এখনো পড়ি বা সেই চেতনা নিয়ে করি। নবারুণ ভট্টাচার্যের কবিতায় আমাদের সেই ইংরেজদের বিরুদ্ধে যে স্বাধীনতার সংগ্রাম, সেখান থেকে অদ্যাবধি যতগুলো গণতান্ত্রিক আন্দোলন, যতগুলো স্বাধীনতা আন্দোলন যাই হয়েছে, সবকিছুতে কিন্তু কবিতার একটা ব্যাপক ভূমিকা অন্তত আমি লক্ষ্য করেছি। এই কারণে, যেহেতু আপনি প্রাজ্ঞ আমার থেকে, এই জন্য জিজ্ঞাসাটা করা। হ্যাঁ, ঠিকই আছে। এটা কবিতাটা হয় কি, মনে করো তোমার মনের একটা মানে বিদ্রোহ, যেটা অটোমেটিক্যালি তোমার ভিতরে আসবে। তুমি হয়তো সেটাকে অস্ত্র হাতে সেটা করতে পারছো না, যদিও নজরুল সেটাও করছেন। জি। কিন্তু তুমি তোমার ভাষার কবিতার মাধ্যমে তুমি সেটাকে যতদূর পারো সেটা প্রকাশ করো। যেমন উদাহরণটা আমি দিই এইভাবে, যে একেবারে নিচের দিকে এসে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, ও আমার 5 বছরের ছোট কিন্তু বন্ধু। রুদ্রের যে স্বাধীনতার পরে যে কবিতা লিখলো, যে বাতাসে লাশের গন্ধ, সেই ব্যাপারগুলো এখন অনেকেই প্রাসঙ্গিক মনে করতেছে। অর্থাৎ কবিদের বলা হয় যে ওরা ভবিষ্যৎ দ্রষ্টা। তা কবিরা অনেক কিছুই, অনেক ভবিষ্যৎ দেখতে পারে যেটা লিখে ফেলতেছে। রুদ্র নিজেও হয়তো জানতো না যে তার কবিতা এত দূর যাবে, জানতো না নজরুল লিখে গেছে তার মতো। জীবনানন্দ দাশ লিখে গেছেন, উনি ওনার কবি বলে স্বীকৃতিও পাননি জীবদ্দশায়, অথচ উনি জানেন না যে ওনাকে নিয়ে কত কিছু হচ্ছে, কত ভক্ত তার। এই যে ব্যাপারগুলা কেউ জীবদ্দশায় পায়, আর কেউ মরণের পরে পায়। তো এখানে একটা মজার ব্যাপার আছে। শামসুর রহমানের সঙ্গে যেহেতু আমার ঘনিষ্ঠতার কথা একটু আগে আমি বললাম, তো একদিন তার বাসা থেকে আমি দুজনে মিলে রিক্সা করে যাচ্ছি, উনি ওনার বন্ধুর বাসা রশিদ করিম ওনার বাসায় যাচ্ছেন, আমি সোবানবাগে পথে নেমে পড়ছি। পথে বিভিন্ন আলাপ করলাম, আলাপ করতে করতে আমি বললাম ওনার এক ভাই হচ্ছে একটা শিপিং কোম্পানির মালিক। তা আমি তখন বললাম, দেখেন ওয়াসির রহমান সাহেব যত টাকারই হোক, আপনাকে কিন্তু সারা জীবন মানুষে মনে রাখবে। তখন উনি আমাকে বললেন, তাতে আমার লাভ কি? তা আমি একটু থমকে গেলাম। মানে বলে যে আমি মরে যাওয়ার পরে কি হচ্ছে না হচ্ছে তা তো আমি জানতে পারছি না, তা আমার লাভটা কোথায়? তা ওই দিন আমি সত্যি একটু অবাক হলাম এবং চিন্তা করলাম যে
পৃথিবী থাকতে পেয়ে গেলে যার যার সম্মান, যার কিছুটা শান্তি, হ্যাঁ কিছুটা, যেমন যে আমি জীবনানন্দ সৃষ্টি যদি করেছি। পেতেন, হ্যাঁ, ট্রামে অ্যাক্সিডেন্টে যদি মারা না যেতেন, তাহলে জীবনানন্দ দাশও হয়তো একটা তার মনের পেয়ে যেতেন। তৃপ্তি তিনি পেতেন। হ্যাঁ। এটাই। না, আমাদের হয়েছে কি, যেমন মনে করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, ওনাদের জীবদ্দশায় পেয়েছেন সম্মান, বা হয়তো দেখেছেন ও বুঝেছেন, কিন্তু অনেকের ভাগ্যে সেটি হয় না। আমাদের এই এই বাস্তবতাটা হচ্ছে এটা। কিন্তু আহ, সেই জায়গাটা একটা আপেক্ষিক বিষয়, বা ওটা আরো অনেক বিতর্ক তর্ক আছে, এবং রাষ্ট্রীয় সিস্টেমের ব্যাপার আছে, আমাদের সামাজিক সিস্টেমের ব্যাপার আছে, আমাদের সাংগঠনিক দক্ষতার অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে ভাবতে হবে আমাদের। এই যে আপনি একটা মেসেজটা দিলেন যে জীবদ্দশায় পেয়ে গেলে ভালো লাগে, এ কথা অনেকেই বলে, কিন্তু আসলে এটা অনেক বাস্তবতা আছে যেটা করে সম্ভব হয়ে ওঠে না, বা কেউ করেন না, অনেকে তারপরে করেন। যাই হোক, আমরা এটি আমাদের আসলে ভাবনার একটা জায়গা, এটি ভাবতে হবে আমাদেরকে। তো আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আপনি কবি নাজিম শাহরিয়ার, তো আপনার পরিবারের আর যারা সদস্য রয়েছে, তারা কি এই কেউ কি সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত আছে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আমরা 11 ভাই বোন, 7 বোন 4 ভাই। তাহলে এখানে আমার বড় ভাই নাজিম মাহমুদ, সেটা তো তুমি বললাই, উনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন, সন্দীপন করতেন, উনি প্রচুর গান লিখছেন। চেতনা সৈকত নামে ওনার গানের বই আছে, ছিল। এটাও আগে বললাম। এ বাদে কবিতার বই আছে ওনার, আরও বেশ কিছু বইও আছে। তো উনি নাটকও করতেন, খুব ভালো আবৃত্তি করতেন। উনি সনন নামে একটা প্রতিষ্ঠান রাজশাহী ইউনিভার্সিটিতে থাকাকালীন মানে শুরু করছিলেন, এখনও সেটা চলছে। মোহাম্মদ কামাল নামে একজন কবি, সে এখনও সেটা চালাচ্ছে, এবং এর শাখা বলতে সেটাও একটা স্বয়ংসম্পূর্ণ ঢাকাতে করছে, মাশকুর, কি নাম, মাশকুরে কি, তো যাই হোক, এটা হচ্ছে বড় ভাই। মেজো ভাই, উনি ছিলেন একাধিক গুণের অধিকারী। উনি গান লিখতেন, সুর করতেন, কবিতা খুব একটা লিখতেন না, বা লিখতেন নাই বলা যায়। উনি সাংবাদিকতা করতেন, মূলত তবলা বাজাইতেন, বিভিন্ন এমন কোনো যন্ত্র নাই যে উনি বাজাতে পারতেন না। মানে সর্বগুণে গুণান্বিত। হ্যাঁ, কিন্তু উনি একটু বহেমিয়ান টাইপের ছিলেন। আচ্ছা আচ্ছা। উনি সংসার জীবন টেবন দিকে ওনার কোনো ইয়ে ছিল না। ওনার এই আমি যখনই দেখছি ওনাকে, ওনার গভীর মনোযোগের গান, ওনাকে গণসঙ্গীত শিল্পী হিসাবে মানে বলা হয়। কিন্তু পরবর্তীতে আমি লক্ষ্য করছিলাম যে একবার ঢাকা বিটিভিতে দেখলাম যে, নাম বলবো না, অনেকের নাম বললেন শিল্পীর, কিন্তু ওনার নাম বললেন না। কিন্তু ওনার নাম নাজিম সালিম বুলবুল। উনি তখনকার প্রচুর, মানে খুলনাতে তো বটেই, বিভিন্ন গান উনি করছেন। তাহলে সেজো ভাই এসবে নাই। আর বোনরা অলমোস্ট সবাই কবি বলা যায়। আচ্ছা আচ্ছা। কেউ লেখেনি বা গোপনে নিজেরা লেখেন। এক বোন আছে, উনি তো রীতিমতো উপন্যাস লিখতেন। তার একটা উপন্যাস ঢাকায় বাংলা একাডেমি থেকে উত্তরাধিকার বলে একটা পত্রিকা, সেই পত্রিকায় বের হওয়ার পরে রশিদ হায়দার, উনি তো কবি না, গল্পকার, উনি সেইটার নাট্যরূপ দিয়ে টেলিভিশনে নাটকও হয়েছিল। তো এইভাবে যদি বলা হয় তোমার কথায়, তাহলে আমার পরিবারের সবাই। আচ্ছা, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানদের বা ভাবি, এরকম কেউ? আমি বিয়ে করছি শিল্পী পরিবার। আচ্ছা। আমার শ্বশুরের নাম জি এম মান্নান। জি, এটা তুমি ভালো সবার চিনবে। শ্রদ্ধেয় গুরুজি জি এ মান্নান সাহেব,
নাচের জগতের কিংবদন্তি। জিয়া মান্নানের কন্যা, ও নিজেও টেলিভিশনের তালিকাভুক্ত প্রথম তালিকাভুক্ত মানে সিনিয়র নৃত্যশিল্পী। বিয়ের পর আর সেটা তার কন্টিনিউ করতে পারেনি, কিন্তু উনি কিন্তু অনেক ভালো মানের শিল্পী ছিলেন। বাংলাদেশে এখন যারা লিজেন্ড, যারা বড় মাপের, তাদের সবাই সঙ্গে তার তিনি junior। কাজ করতেন। এ বাদে ওইটা ঢেউটা যে আমার মেজো ভাইয়ের ঢেউ, বড় ভাইয়ের ঢেউ যে পড়লো আমার ছেলের পরে। আচ্ছা, আমার ছেলে এই ব্যান্ড গান নিয়ে মেতে গেল। ওর কোনো ঠিক নাই, মেজো ভাইয়ের মতো একটা ধরে তো আর একটা ছাড়ে। কিন্তু ও কিন্তু ডাইনামিক, দেখলাম যে ওর কিন্তু নাটক করছে, গান করছে, হ্যাঁ। মানে সবকিছুতেই বেশ ভালো পারদর্শিতা হ্যাঁ, আছে। সব কিছুই করে, নাটক হ্যাঁ। এবং সেগুলো যে এদিক ওদিক করে তা না। যথেষ্ট ভালো মানের। টেলিভিশনে সবই টেলিভিশনে, হ্যাঁ। এমন কোনো টেলিভিশন নাই যে যেখানে ও অনুষ্ঠান করে। ওর নাম হচ্ছে সায়ের, আরমান শায়ের। আরমান সায়ের। হ্যাঁ, তা ও আমার বাপ হিসাবে যেটা আমার কাছে ও ধরে রাখে না। ভালো নাটক করে দেখা যাচ্ছে, ও দেখা গেল কিছুদিন পরে ওইটা ছেড়ে আরেকটা ধরে। এটা আমার মেজো ভাইয়ের একটু জিনিস আছে ওর ভিতরে। আচ্ছা, আর মেয়ে কি কিছু করছে? মেয়ে একসময় গান গাইতো না, আমি জোর করে বাসায় ঘরোয়া গান শুনে দেখলাম যে যথেষ্ট সুরগান এবং ভালো গাইতে পারে। আমার মেয়েকে আমি পড়ালাম ঢাকার বিআইএফটিতে, তোমার ওই ফ্যাশন ডিজাইনিং, সেখান থেকে পাশ করে ও ঢাকায় চাকরি করতো। বিয়ে দিয়ে দিই, তারপরে 13 সালে মনে হয় চলে যায় অস্ট্রেলিয়ায়। সে অবধি ওখানেই থাকে। আচ্ছা, মানে বলা যায় যে আপাতমস্তক আপনাদের পরিবারটা পুরো একটা সাংস্কৃতিক বলয়ের মধ্যেই আছে। আমরা জানি যে ভাবি রেশমা শাহরিয়ার, উনি অত্যন্ত গুণী একজন নৃত্যশিল্পী, এবং বললামই তো যে বাংলাদেশের শীর্ষস্থানীয় লিজেন্ড নৃত্যগুরু জিএ মান্নান সাহেবের বড় মেয়ে। উনিও আমাদেরকে টিভি স্টুডিও আড্ডাতে একদিন আসবেন নিশ্চয়ই, তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা একটু কবিতার দিকে ফিরে আসি। হ্যাঁ, তো আপনি যে বলছিলেন যে এই যে আমরা এখন খুলনায় বসবাস করছি, যদিও আপনি কাজ করছেন, মানে এখন তো কোনো ব্যারিকেড নেই, বিশ্বজোড়া আমাদের মানে উঠোন। তো সেখানে যে কোনো জায়গায় বসে যে কোনো জিনিস দেখা যাচ্ছে, করা যাচ্ছে, লেখা যাচ্ছে। এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লোবালাইজেশনের যুগ চলছে। তো সেইখানে বসে এই যে এখন যে আপনি কবিতাগুলো লিখছেন, বা খুলনায় আরও যারা লিখছেন, হ্যাঁ, তো এদের মূল্যায়নটা কেমন হওয়া উচিত, বা কি আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, কবিতা লিখছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সে বাইরে কোথাও গাঁজা খাচ্ছে না, পরের জমি দখলের চেষ্টা করছে না, অপকর্ম করছে না, কবিতা লিখছে, এটাই বড় জিনিস। তারপরে আসলো হচ্ছে সংগঠন। তা আমি সংগঠন, যদিও কবিতা আলাপের সংগঠনে যুক্ত হয়ে পড়ছিলাম, কিন্তু আমি জানি সংগঠন কোনো কবি কোনো সংগঠনের মাধ্যমে হয় না। তুমি যদি নিজেই তাকাও, তাহলে তুমি দেখবা রবীন্দ্রনাথ থেকে শুরু করে তুমি যদি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথাই আসো, এরা কেউ কোনোদিন সংগঠন করেনি, শামসুর রহমান করেনি, আহসান হাবীব করেনি, যাদের কবিতা তোমরা পড়ো বা আমরা যাদেরকে গুরু মানি। তা সংগঠন করুক, তাই বলে যে আমি বলছি না যে সংগঠন করা খারাপ। যেটা বললাম যে অন্য কিছু না করে সংগঠন করছে, এটা তো একটা বিরাট ব্যাপার। তারপরে থাকলো কে কেমন লিখছে, এই মূল্যায়নটা সময় করে, সবাইটা সব কিছু সময়। আমারটাও, আমার কোনো লেখা হয়তো এখন কেউ মনে করছে না, হয়তো কোনো সময় কোনো লেখাকে কারো মনে হতে পারে, ভালো লাগতে পারে। যেমন রুদ্র জানেও না যে তার গানটা, সেই আড্ডায় বসে যে গানটায় ভালো আছি ভালো থেকো গানটা লিখছিল, হ্যাঁ, নিজেরই
সেটা যে কতখানি হিট করলো বা কতখানি হ্যাঁ, মানুষের মন, এ তো ওয়ার্ল্ড ওয়াইড হিট হয়ে গেছে। হ্যাঁ ঠিক একইভাবে ওর বেশ কয়টা কবিতাও বেশ। ইয়ে হয়েছে। হ্যাঁ, তা এই জন্যে ওকে আমি দেখছি খুলনায় যখন অনুষ্ঠান হয়েছে, একটার কথা বিশেষ করে মনে পড়ে, হাদিস পার্কে সুফিয়া কামালও আসছিলেন। তা আমাকেও কবিতার পড়ার আহ্বান ছিল, আমি কবিতা পড়ছি। তা যাওয়ার আগে রুদ্র আর আমি ছিলাম একসঙ্গে, আমি রুদ্রকে বললাম চলো কবিতা পড়ো, কিছুতেই নিতে পারলাম না। বললো না আমি কবিতাটা পড়বো না, পড়লই না। তা সে স্টেজে কবিতা পড়েনি বা সংগঠন করেনি, কিন্তু তাই বলে কবি সে তো হয়নি। মানে একটা বিশাল ব্যাপার। মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের কাছে অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, সেজন্যে ওইটা কবিতাটা হচ্ছে যার যার নিজস্ব। এটা আসলে আমাদের কাছে এরকম মূল্যায়ন করাটা আসলে জরুরিও না। হ্যাঁ, জরুরিও না, কিন্তু আমরা আশাবাদী কিনা বা আরো আমাদের কি আরো একটু ভাবতে হবে কিনা, এইসব বিষয়ে আমাদের একটু ভাবা উচিত বা দেখা উচিত আমি মনে করি। যে হ্যাঁ, তুমি এর আগে একটা প্রশ্ন করছিলে, ওটা চাপা পড়ে গেছে। সেটা হচ্ছে যে কবিরা যেসব কবিতা লেখে তার প্রভাব পড়ে কিনা সমাজের উপরে। তা এখন প্রভাব পড়াটা নির্ভর করে মানুষের উপরে, যদি সে ব্যবহার করে। মনে করো একটা অস্ত্র আমি থুয়ে দিলাম, তুমি যদি অস্ত্রটা ব্যবহার না করো তাহলে তো অস্ত্রটা ওখানে পড়ে জং ধরে যাবে। বিষয়টা এরকম যে যে কবি যে জিনিসটা, যে চরম একটা জিনিস লিখছে, সেটা যদি তোমার সেই মনোবৃত্তি তৈরি থাকে যে না এটা দরকার, এটাকে আমি প্রয়োগ করি, এটা অস্ত্রের চরম অস্ত্র হিসেবে কাজ করবে, তাহলে এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে কিছু পরিস্থিতি, পরিপ্রেক্ষিত এবং অ্যাটমসফিয়ার অনেক কিছু নির্ভর করে। এবং সেখানে যদি সেই কবিতার মধ্যে বা সেই লেখনীর মধ্যে ওই সময় উপযোগী কোনো কিছু থাকে, হ্যাঁ, সেটা প্রেম হতে পারে, সেটা মানে আন্দোলন হতে পারে, সেটি প্রকৃতি হতে পারে, সব বিষয় হতে পারে, যে আমার এই কবিতার ভিতরে বোধহয় এই জিনিসটা আছে, আমি নিতে পারি, আমি সেটাকে এক্সপ্লোর করব মানুষের সামনে, সেখান থেকে নিয়ে আসা। এখন আমাদের যে বিষয়টা হয় যে আমার কাছে এরকম মনে হয়, কবিতা আবৃত্তির সঙ্গে যারা জড়িত রয়েছে আমাদের খুলনাতে বলেন, ঢাকাতে বলেন, বা বাংলাদেশের পৃথিবীর যে কোনো স্থানে বলেন না কেন, বেশিরভাগ জায়গায় দেখি সবাই কেমন যেন বিখ্যাত কবিতার দিকে ছোটে। হ্যাঁ, যে কয়টা কবিতা বিখ্যাত হয়ে গেছে ওই কয়টা কবিতার বাইরে আর যেতে চায় না। কিন্তু নতুন কিছু করা, নতুন কবিতা আরো আবৃত্তি করে নতুন করে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, হ্যাঁ, সেই জায়গাটায় আমাদের একটু ঘাটতি মনে হচ্ছে। যে আবৃত্তিকার যারা, তাদেরকে আমার কাছে মনে হয় যে ওনাদের একটু ভাবা উচিত এটা, যে একটা নতুন কবিতা আমি করে যদি ওটাকে মানুষের সামনে নিয়ে আসতে পারি, তাহলে তো আমার একটা ক্রিয়েশন হলো। একটা বিখ্যাত কবিতা তো অন্য একজন আবৃত্তি করে বিখ্যাত হয়ে গেছে। তো এই জায়গাটা আমার মনে হয় ভাবলে আরো অনেক কবিতা বের হয়ে আসতো। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার দৃষ্টিতে যে কবিতা হচ্ছে মূর্তি, আর আবৃত্তি হচ্ছে জীবন। ওই মূর্তিটাকে সম্পূর্ণ জীবন দান করা হচ্ছে একজন আবৃত্তিকার। তাহলে আবৃত্তি করার মতো কবিতার আবার কতগুলো ভাগ আছে। যেমন ধরো তুমি মাঠে যদি কোনো কবিতা পড়তে চাও, তাহলে মাঠের কবিতা এক ধরনের হয়ে থাকে, করতালি কোড়ানোর মতো। আর তুমি ঘরে বসে পড়ার মতো একরকম। সেরকম আবৃত্তির জন্য এক ধরনের কবিতা হয়। সেটা একটা কবি বিভিন্ন রকম কবিতায় লেখে, তার যে একই রকম একই ধারায় লেখে তা না। নজরুলের দিকে তাকালে বা রবীন্দ্রনাথের দিকে তাকালে তুমি নিজেই দেখতে পাবে সেই আমল থেকে মানসিক অবস্থার উপর নির্ভর করে অনেক কিছু। যে যখন যে নজরুল তোমার মানে বিদ্রোহ কবিতা লিখছে, সে প্রেমের কবিতা যাচ্ছে, সে প্রেমের কবিতা, ঈশ্বর বন্দনায় যাচ্ছে, হ্যাঁ, বা শিশুতোষ কিছু লিখছে, সেটা সঙ্গে ওটার সঙ্গে হয় না। এটা তার মনের থেকে যেভাবে যখন যেটা আসে। এটা তুমি একটা ভালো কথা বলছো, সেটা হচ্ছে যে আবৃত্তিকার সেটা চুজ করে বের করে নতুন যারা ভালো খুলনায় যারা লেখে, বিশেষ করে যেহেতু অঞ্চলের কথা হিসাবে আমি খুলনায় যেহেতু থাকি এখন, সেই হিসাবেই বললাম,
সেটা খুলনার হোক, ঢাকার হোক বা যে কোনো জায়গার, সেটাকে আবৃত্তি করা যেতে পারে। এখানে প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, কবি শামসুর রহমান মারা যাওয়ার ঠিক 7 দিন আগে মনে হয় একটা টেলিভিশনে একটা বলছিলেন যে ভালো যদি কবিতা হয়, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি সেটা প্রকাশিত হয়, তাহলে সেটা মাথাচাড়া দিয়ে উঠবেই। উঠবেই। তাহলে আমি খুলনায় পড়ে আছি বলে আমি ঢাকার কবি না, এটা না ভাবলে না, এটা স্থানকাল পাত্র বললাম না যে এটা কিন্তু এখন আর স্থান নেই, না, এখন পুরো পৃথিবী একটা। একটা তো এটা ভাবার কোনো অবকাশ নেই। আপনি আপনার লেখনীটা যদি ভালো হয়, যদি সময় উপযোগী হয়, যদি দর্শকের চাহিদা পূরণ করতে পারে, সে আপনি যেখানেই বসে লেখেন না কেন। যেখানে বসে এটা। লেখা যায়। আচ্ছা নাজিব ভাই, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা না আপনার কোনো একটা কবিতার অন্তত দুটো লাইন শুনতে চাই। আমি আসলে আমার কোনো কবিতাই আমার মনে থাকে না, নিজের কবিতা। অন্যদের তো নাই। হ্যাঁ দেখুন, অনেকে দেখি মানে শ্রুতি থেকে কবিতা পড়ে যায়, খুব ভালো লাগে, এবং তার তখন এক্সপ্রেশন থেকে শুরু করে কণ্ঠের বডি ল্যাঙ্গুয়েজ, কারুকার্য, মডুলেশন, এক্সপ্রেশন সবই সবই ওরকম দিতে হয়। পারে। তা আমি 70 দশকের আমার একটা লেখার আমি দুটো লাইন আমার মনে আছে, এটা বলিনি, এতটুকু থাকা যায়, এটা বলতে পারি। কবিতার নাম আমার নিজস্ব বলে কিছু নেই। আমার নিজস্ব বলে কিছু নেই, তবু এই মাংসের ঘরে কাটানোর সময় বড় বেশি নিজের মনে হয়। ধন্যবাদ। আচ্ছা, অনেক সুন্দর কবিতাটি। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি বলেছিলাম। তো আপনার এই সময় যারা লিখছে, কবিতা যারা লিখছে, হ্যাঁ, বা দর্শক যারা শুনবে, তাদের মানে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা একেবারে শেষ দিকে এসে? না, আসলে এটার উদাহরণ দিয়ে বলি। কবি শামসুর রহমানের কাছে যখন আমি আমার কবিতার খাতা নিয়ে গেলাম, উনি একটার পর একটা দেখতে লাগলেন। দেখতে দেখতে কোনো কবিতায় পেন্সিল দিয়ে কোনো একটা শব্দ আন্ডারলাইন করলেন। আন্ডারলাইন করলে আমি বললাম যে এটা কেন করলেন, আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে, ওখানে শব্দটা ছিল জন্মের দক্ষিণা। তা আমি বললাম যে এটা অমুক গল্পকারের বইয়ের নাম, তাই? হেসে দিয়ে বললেন যে হ্যাঁ, যেটা কারো কোনো কিছু থাকে সেটা কখনো ব্যবহার করা করা উচিত না। আর যেমন জীবনানন্দ দাশের ধান সিঁড়ি, ধানটাও আমি ব্যবহার করতে পারি, সিঁড়িও পারি, কিন্তু যখনই ধান সিঁড়ি বলা হয় তখনই আমরা সামনে জীবনানন্দ চলে আসে। জীবনানন্দ দাশ চলে আসে। ঠিক একইভাবে যখন আমি কবি শহীদ কাদরী, ওনার ওখানে কবিতা এক খাতা শোনালাম, পাশে জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়ন্তদা ছিলেন, তখন উনি আমার কবিতা ভালো লাগছে উনি বলছেন, এবং এটাও বলছেন যে তুমি কবিতা দাও, আমি সংবাদে ছেপে দেবো, যদিও আমি বলছি যে আমার অলরেডি 2টো ছাপা হয়ে গেছে। তো উনি মন্তব্য হিসাবে বললেন যে তোমার কবিতায় একটু সুনীলের প্রভাব আমি দেখলাম, তা এর থেকে তোমাকে মুক্তি পেতে গেলে তুমি সুনীলকে একেবারে হজম করে ফেলবে, পুরা তার কবিতা মুখস্থ, ঢুকতে দেওয়া না। তাহলে এই যে ব্যাপারটা, যেটা হচ্ছে প্রভাব না পড়া, তা আমি তখন থেকে শামসুর রহমান বলার পরে বা উনি বলার পরে আমি সবসময় সতর্ক থাকি, আমার কোনো শব্দ, আমার কোনো ভাব, কোনো কিছু যেন আরেকজনের কিছু না, আর যেটাই হোক নিজস্ব হতে হবে। নিজস্ব, খারাপ হোক, ভালো মন্দ বলবে পরে, যার ভালো লাগবে। একটা মজার কথা ছিল আপনার কবি আহসান হাবিবের সঙ্গে, আপনার একটা মজার স্মৃতি আছে আমরা জানি, আমরা সেটি দিয়ে শেষ করি। আজ একটা মজার কথা দিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন শেষ করতে চাই। আচ্ছা, ধন্যবাদ। এই মজার ব্যাপার মানে এই এই কবিরা যারা আহসান হাবিব বা শামসুর রহমান, সবাই তো আমার মুরব্বী, আমি তখন তরুণ তা উনি যখন আমার একের পর এক বিশেষ সংখ্যায়
দৈনিক বাংলায় আমার কবিতা ছাপতেন। একেবারে রীতিমতো ঢাকা শহরে আমি একেবারে সারা বাংলাদেশে এটা পরিচিত মুখ হয়ে গেলাম। তা আমি তখন শিপিংয়ে চাকরি করতাম, খুলনায় চলে আসি। তা একবার আমি চিন্তা করলাম যে এক প্যাকেট সিগারেট নিয়ে যাই না। আচ্ছা। তা আমি তখন গাড়ি চালায়, নিজেই গাড়ি চালায় যেতাম। তা আমি গেছি ওনার রুমে যাওয়ার পরে আমি খুব ভয়, আর ওনাকে তো চাচা বলা যেত না, ভাই। উনি এত মুরব্বী যে ওনাকে বাপের বয়সী বলতে গেলে, কিন্তু ভাই মানে বন্ধু। তা আমি খুব ভয় ওনাকে এক প্যাকেট সিগারেট রথম্যান ওনাকে দিয়ে বললাম যে হাবিব ভাই, এটা আপনার জন্য আনছি। উনি আমার দিক এক দৃষ্টিতে তাকায় বললেন যে নিলেন, নিয়ে আবার আমার দিকে এগিয়ে দিয়ে বললেন যে ওটা খোলো। তা আমি খুব ভয় ওনার ছোট্ট একটা রুম ছিল, ভয় খুললাম। খোলার পর বলে একটা বের করো। তা আমি ভয় বের করলাম। বের করার পরে এবার আরও মানে ভয় পেয়ে গেলাম। বললেন যে এবার ধরাও। যখন বলছেন ধরাও, আমি ভয় পেয়ে গেছি যে উনি কি ঠাট্টা করতেছেন না রাগ করতেছেন। তখন ধরানোর পরে বলে প্যাকেটটা এবার আমাকে দাও। তা আমি এই বন্ধুত্বের এই মজাটা আমি জীবনে কোনোদিন ভাবতে পারি না। দারুণ একটা উদাহরণ। এরকম একটা জিনিস হাবিব ভাই কেউ এটা বলবে না, এই গল্প কারো কাছে নাই, কিন্তু আমার দারুণ কাছে একটা এক্সেপশনাল গল্প এবং দারুণ গল্প। আচ্ছা, হ্যাঁ। আর এইটাই আর কি। তা এরকম অনেক গল্প ওনাদের সাথে আমরা আবার কখনো বসবো, আবার কথা হবে আপনার সঙ্গে অনেক বিষয় নিয়ে। নিশ্চয়ই কেটিভি স্টুডিও যেহেতু আমরা প্রাথমিকভাবে শুরু করেছি কেবল এই খুলনায় আমরা এই আয়োজনটা, তো অনেকবার আবার আপনার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ, অনেক হবে তো যদি বেঁচে থাকে। হ্যাঁ, তো আমরা অনুষ্ঠান শেষ করব, কোনো কথা কি বলতে বাকি আছে যে কথাটা বলতে চান আপনি? বলতে শুরুতে বলা হয়নি যে আমি সবাইকে ভালোবাসি। আচ্ছা, আমরাও ভালোবাসি, আমরা আমার দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, এই পৃথিবীকে ভালোবাসি বিধায় আমরা এই পৃথিবীতে শান্তি বর্ষিত হোক, শান্তি চাই সব সময়। তো নাজিম ভাই, অনেক আড্ডা হলো, কথা হলো, অনেক কথা বাকি থেকে গেল। আমরা নিশ্চয়ই আগামী কোনো আড্ডায় আবার কথা বলবো। দর্শক, আমরা আজকের এই কেটিভি স্টুডিও আড্ডা শেষ করছি এখানেই। আগামীতে আরও একজন কোনো অতিথিকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।
আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে ডিজিটাল আধুনিক প্রযুক্তির সমন্বয়। সেই কাজটিকে সহজ করে দিতে কালার মোশন ইভেন্টস ও মাল্টিমিডিয়া রয়েছে আপনার সাথে। আমাদের সেবাসমূহ: নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, ন্যারেশন সহ নৃত্যালেখ্য তৈরি, নৃত্যনাট্যের জন্য অডিও ও এলইডি ভিজুয়াল তৈরি, পোস্টার ডিজাইন, ভার্চুয়াল কার্ড ডিজাইন, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি।